২০২৫ সালে নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো রাইট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ এই ক্লাসটি আমি গত সপ্তাহে একটি দেখিয়েছি। তবে গত সপ্তাহের ক্লাসটি আমি দেখেছিলাম নবম শ্রেণীর বই থেকে, অর্থাৎ ২০২৫ সালে তোমরা যারা নবম শ্রেণীতে তাদের বই থেকে দেখিয়েছিলাম। আজকের ক্লাসটি আমি দেখাবো ২০২৫ সালে যারা দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাসের বই পড়ছো তাদের বই অনুসারে আমি আজকের ক্লাসটি দেখাবো। তাহলে তোমরা নবম এবং দশম উভয় ক্লাসটি কেন দেখবে? এই জন্যই তোমরা দেখবে যে উভয় পরীক্ষাতে, অর্থাৎ 9 এবং 10 যারা পড়ছো তোমাদের উভয়ের পরীক্ষাতেই এই প্রশ্নটি থাকবে। তাহলে পার্থক্য কি থাকবে? পার্থক্য হচ্ছে যারা 25 সালে যারা 9 তারা 10টি গ্যাপ ফিল আপ করে 5 পাবে, আর 25 সালে যারা ক্লাস 10 তারা 10টি গ্যাপ ফিল আপ করে 10 পাবে। অর্থাৎ সবগুলো প্রশ্ন সঠিক হলে তারা 10 পাবে, আর 9 আলারা সবগুলো গ্যাপ সঠিক হলে 5 পাবে। এই হচ্ছে নবম এবং দশমের মধ্যে এই রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্নটির পার্থক্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন ক্লাসটি 9 এবং 10 এর শিক্ষার্থীরা উভয় দেখবে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমি বলেছি যে আজকের ক্লাসটি আমি দেখাবো স্টুডেন্টস হ্যান্ডবুক 10, এটি সংক্ষিপ্ত সিলেবাসের বই। অর্থাৎ ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, 25 সালে যারা ক্লাস 10 তাদের জন্য এই বইটি। এই বই থেকে আমি আজকের ক্লাসটি দেখাবো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাসটি আমি হুবহু নিয়ে এসেছি। আমার এই জায়গা এখানে খুব কম হবে, এই জন্য 5টি করে দেখাবো। এইখানে 5টি দেখাবো, এটি শেষ করে আবার 5টি দেখাবো। কিন্তু গ্যাপ কিন্তু 10টি আমি দেখাবো। তো এই গ্যাপটি যদি আমরা এখন শুরু করি, তাহলে আমরা প্রথমে এই গ্যাপ ওয়ার্ডগুলো একটু বাংলাটা জেনে নেব। প্রসপার হচ্ছে উন্নতি করা, ইনভেন্ট মানে আবিষ্কার করা, নতুন কোনো কিছু আবিষ্কার করা। অ্যাড হচ্ছে সংযোগ করা বা যুক্ত করা। ডিপেন্ড হচ্ছে নির্ভর করা, কোনো কিছুর উপরে নির্ভর করা। আর টোয়েল হচ্ছে পরিশ্রম করা। মনে আছে কি 5টা? বাংলাগুলো মনে আছে 5টা শব্দের? এবার আসো। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ তার নিজের ভাগ্যের মেকার, নির্মাতা। তাহলে মানুষের ভাগ্যটা কে নির্মাণ করে দিবে? সেই মানুষটি নিজেই। ইফ উই আর অ্যাফ্রেইড অফ ওয়ার্ক, আমরা যদি কাজকে অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পাই, আমরা যদি কাজকে ভয় পাই, উই ক্যান ড্যাশ ইন লাইফ, আমরা জীবনে, ক্যান মানে পারা, আমরা জীবনে পারবো না। কাজে ভয় পেলে তুমি জীবনে পারবে না। কি করতে পারবে না? সেটা আমরা এখান থেকে আনবো। পরিশ্রম করতে পারবে না, নির্ভর করতে পারবে না, অ্যাড যোগ করতে পারবে না, ইনভেস্ট করতে পারবে না, উন্নতি করতে পারবে না। নিঃসন্দেহে প্রথম শব্দটি আমাদের আজকের উত্তর। তাহলে এই যে না শব্দটি কিন্তু এর মধ্যে নাই, তাহলে আমাদেরকে এখানে একটি না লিখতে হবে। তো নিয়মটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট। খেয়াল করে এখানে একটা মোডাল অক্সিলারি আছে। এই মোডাল অক্সিলারির পরে যখন আমরা বুঝতে পারলাম যে এই প্রসপার ভার্বটা এখানে আসবে, এখানে একটা মোডাল আছে, তখন বুঝবো যে এই ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। মোডালের পরে এই যে এগুলো সব মোডাল অক্সিলারি, এদের পরে ভার্বের একদম বেস ফর্ম লিখতে হবে, মূল ফর্মটা লিখতে হবে। তো এটি মূল ফর্মেই দেওয়া আছে, সেটা আমরা পরিবর্তন করব না। কিন্তু ওই যে ইফ উই আর অ্যাফ্রেড অফ ওয়ার্ক, আমরা যদি কাজকে ভয় পাই, তার সাথে একটা নেগেটিভ কথা বলতে হবে, তো একটা নট যোগ করে দেব। তাই আমরা লিখবো, একটা ক্যান দেওয়াই আছে, একটা নট লিখবো, আর সাথে প্রসপারটা বসিয়ে দেবো, ক্যান নট প্রসপার। তাহলে কি দাঁড়ালো? উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি আমরা কাজে ভয় পাই। আশা করি পরিষ্কার হয়েছে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু লোকেরা চিন্তা করে যে সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা, ড্যাশ অন লাক অর চান্স, ভাগ্য, কপাল কিংবা সুযোগের উপর নির্ভর করে। একবার অলস মানুষের মস্তিষ্ক এটা। তাহলে ভাগ্য আর সুযোগের উপরেই জীবনের সফলতা নির্ভর করে, এই কথা বলে অনেক মানুষ বসে থাকে। চিন্তা করো, একটু খেয়াল করো, এটি সচরাচর ঘটমান একটি কাজ। অর্থাৎ কিছু মানুষ সাধারণত চিন্তা করে, সচরাচর চিন্তা করে, প্রতিনিয়ত চিন্তা করে। তাহলে বুঝতেই পারছো, এটি এমন একটি বাক্য যেটি সচরাচর ঘটে, এমন বাক্য। তো এরকম বাক্য হলে কি লিখবা? আমরা প্রতিদিন যা কিছু সচরাচর করি বা করে থাকি বা বলে থাকি, হয়ে থাকে, ঘটে থাকে ইত্যাদি, এমন কিছু বুঝাইতে ভার্বের সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এইখানে আমরা একটি ভার্বের কোন ফর্ম লিখব? কোথায়? এইখানে ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম লিখব। তো আমরা যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের বা দুটি রূপ আছে। একটাকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার বা এস ফর্ম, আর একটাকে বলি বেস ফর্ম, অর্থাৎ যেখানে কোনো এস বাই এস থাকে না। তো এস বি এস থাকে কখন? যদি এখানে যে ভার্বটি লিখবো তার সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা এখানে একটা এই ভার্বের সাথে এস লিখবো। আর যদি এইখানে ভার্বটা লিখতে গিয়ে দেখি এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে আমরা এখানে এস বি এস যুক্ত করব না। এখন আমরা প্রথমে ভার্ব খুঁজে আসি। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু লোকেরা চিন্তা করে যে সাকসেস ইন লাইফ ড্যাশ অন লাক অর চান্স,
আমাদের কপাল কিংবা ভাগ্যের উপরে সফলতা কি করে? নির্ভর করে। নিঃসন্দেহে আমরা বুঝে ফেলেছি নির্ভর করে এই যে ডিপেন্ড। এই ভার্বটি আমরা এখানে লিখব। ওই যে বললাম আমরা কি এস ফর্মে লিখব না এস ফর্ম বাদে লিখব? তখন আমাদের তাকাইতে হবে এইখানে যে ডিপেন্ড ভার্বটা আমরা লিখতে যাচ্ছি তার সাবজেক্টটা কি? খেয়াল করো। এই দেখো দ্যাট হচ্ছে কনজাংশন। এখানকার এই বাক্যের সাবজেক্ট ছিল সাম পিপল আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে সাকসেস। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাকসেস সফলতা এটা গণনা করা যায় না। এটা আনকাউন্টেবল নাউন। তাহলে এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরবো। তখন আমরা এই ডিপেন্ড ভার্বের সাথে বা শেষে একটি এস লিখে দেবো। আমরা লিখলাম ডিপেন্ডস। আশা করি ধরতে পারছি। তারপরে নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। সত্যের উপরে কোনো কিছু নাই। তো এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। তারপর আসো সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ ডে বাই ডে অ্যান্ড নাইট। বিজ্ঞানীরা রাত দিন ইন দেয়ার ল্যাবরেটরিজ। বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে রাত দিন কি করেছে? এই কথাটা আমরা এখানে লিখব। তা আমরা এই এখন যদি এর মধ্যে যাই তাহলে আমরা দেখি প্রসপার উন্নীত করা, ইনভেন্ট আবিষ্কার করা, অ্যাড যোগ করা, ডিপেন্ড নির্ভর করা, টোয়েল পরিশ্রম করা। এখন কি তোমরা ধরতে পেরেছো? হ্যাঁ, আশা করি তোমরা ধরে ফেলেছো যে আমাদের পরিশ্রম করা এই ভাবটি এখানে আসবে। কিন্তু ওই যে ভার্ব আনলেই তো হবে না, তার একটা রূপ খুঁজতে হবে, সঠিক রূপ। এবার নিয়মটা দেখে নিই। নিয়ম বলছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এই যে আমাদের এইখানে কই আমাদের শব্দটি? এই যে আমাদের এখানে দেখো এর আগে একটি হ্যাভ হ্যাজ হ্যাড আছে। এই যে আমাদের হ্যাভ। তাহলে এই টোয়েলকে এখানে কোন রূপে লিখতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তার মানে আমরা এইখানে লিখে দেব হচ্ছে কি হ্যাভ, আর এই টোয়েলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোয়েলড। আমরা লিখে দিলাম টোয়েলড। এই যে TYLED টোয়েলড। এখন বন্ধুরা এই যে আমি তোমাদের এই নিয়মগুলো দেখাচ্ছি খেয়াল করো, এই যে সি নম্বর নিয়মে এখানে লেখা আছে রুল 7। এই রুল 7 কোথা থেকে পাচ্ছি আমরা? এখানে প্রত্যেকবার কিন্তু আমি একটা নিয়মের নম্বর দেখাচ্ছি। তো সেটি আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। আগে শেষ করে নিতে। তারপরে ল্যাবরেটরি গবেষণাগারে তারা পরিশ্রম করে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু এর বাংলা হচ্ছে উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু ড্যাশ রেডিও টেলিভিশন অ্যান্ড কম্পিউটার। কিসের উদ্দেশ্যে তারা রাত দিন পরিশ্রম করে? টেলিভিশন, রেডিও আর কম্পিউটার কি করবার জন্য? এবার এর মধ্যে আসো, মনে আছে তো? যদি মনে থাকে তাহলে তোমরা ধরে ফেলেছো ইনভেন্ট আবিষ্কারের উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু। এখন এইটার পরে আমরা কি লিখবো? এর একটা চমৎকার নিয়ম আছে। নিয়মটা দেখো। নিয়ম বলছে যে যদি বাক্যের মধ্যে মাইন্ড, স্টপ, স্টার্ট, বিগিন, এনজয়, ফাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গেট ইউজ টু, বি ইউজ টু, কনফেস টু, অ্যাডিক্ট টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু ইত্যাদি থাকে, এদের পরে ভার্বের আইএনজি বসে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এইখানে আমরা এই ভার্বটি পেয়েছি। এই ভার্বের আমরা তাহলে এখানে আমরা এই যে এই ভার্বটি পেয়েছি। এখন এই যে উইথ আ ভিউ টু আছে, এই যে দেখো উইথ আ ভিউ টু তারপরে ভার্বের আইএনজি। তাই আমরা ইনভেন্টকে এখানে লিখবো ইনভেন্টিং হিসাবে। আমরা লিখলাম ইনভেন্টিং। খেয়াল করো ইনভেন্টিং লিখে দিয়েছি ভার্বের আইএনজি কিসের কারণে? উইথ আ ভিউ টু এর কারণে। শেষটা দেখবো আমরা। দিস ইনস্ট্রুমেন্টস। এই যন্ত্রগুলা কোন যন্ত্র? রেডিও যন্ত্র, টেলিভিশন যন্ত্র এবং কম্পিউটার যন্ত্র। এই যন্ত্রগুলা ড্যাশ টু দ্য জয় অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে কি করা হয়েছে? এই যে দেখো একটি মাত্র শব্দ আছে অ্যাড, মানে যোগ, মানে যোগ করা হয়েছে। খেয়াল করো আমি বাংলাটা বলছি, শোনো। দিস ইনস্ট্রুমেন্টস টু দ্য জয় অফ আওয়ার লাইফ। এই যন্ত্রপাতিগুলো আমাদের জীবনে আমরা খুঁজে পেয়েছি। অ্যাড শব্দটি এখানে আসবে। অ্যাড মানে যোগ করা। এখন আমরা বাংলা করছি যে এই যন্ত্রপাতিগুলো আমাদের জীবনে আনন্দের সাথে আনন্দের ক্ষেত্রে যোগ করা হয়েছে। আমি বলছি হয়েছে। এইবার তোমরা নিয়মটা দেখো। যদি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ আনতে, অর্থাৎ আমরা যখন ইংরেজি বাক্যে যখন বাংলা করবো, এটা যখন আমরা বাংলা করলাম তখন বাংলা ক্রিয়ারূপ করা হয়, লেখা হয়, পড়া হয় যদি হয়, অর্থাৎ হয় হয় হয়। আমরা যদি হয় খুঁজে পাই, তো দেখো তো আমি এখানে হয় খুঁজে পেয়েছি। যদি সরি দিজ ইনস্ট্রুমেন্টস আমরা বলেছি ড্যাশ টু দ্য জয় অফ আওয়ার লাইফ, এই যে অ্যাড যোগ করা, এই যন্ত্রপাতিগুলা এইগুলো আমাদের জীবনের আনন্দের ক্ষেত্রে যোগ করা হয়েছে। রেডিও আনন্দ দেয়, টেলিভিশন আনন্দ দেয়, কম্পিউটার আনন্দ দেয়, আমাদের জীবনের আনন্দের ক্ষেত্রে যোগ করা হয়েছে। এই যে দেখো আমি হয় ক্রিয়া বলছি কিন্তু যোগ করা হয়েছে। যখনই কোনো ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করার পরে তোমরা হয়, হয়েছে এরকম বাংলা পাবে, তখন জানবে ওই ভার্বটা হবে প্যাসিভ ফর্মে। এই ভার্বটা হবে প্যাসিভ ফর্মে। প্যাসিভ ফর্মের ভার্বের গঠন কি হয়? এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইনজি লিখতে হয়। কি লিখতে হয়? এম ইজ আর ওয়াজ আর প্লাস এম ইজ আর ওয়াজ আর বিন বিং, এইগুলার যে কোনো একটির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। এই যে লেখা আছে পাস্ট পার্টিসিপল, আমি আইনজি বলে ফেলেছি। তাহলে এইগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলে তখন কেবল সেটা প্যাসিভ হয়ে যাবে। যেহেতু আমরা বাংলা ক্রিয়ার মধ্যে একটা হওয়া ক্রিয়া পেয়েছি, এটি প্যাসিভ ফর্মে লিখবো। আমাদের এইটা আছে অ্যাড।
এখন অ্যাড এর সাথে খেয়াল করো। আমি যদি বলি am is are এর এই যে ইনস্ট্রুমেন্ট তাহলে এখান থেকে আমি আর নিতে পারি। তাহলে আর এইডেড সংযোগ করা হয়, সংযোগ করা হয় না, ইতিমধ্যে হয়েছে কিন্তু। আচ্ছা। আমি যদি এখানে was are এর মধ্যে আমি ইনস্ট্রুমেন্টস প্লুরাল তাহলে আমি ওয়ার নিতে পারি। আমি যদি বলি these instruments were aided তাহলে তখন বাংলাটা হবে সংযোগ করা হয়েছিল। হওয়া ক্রিয়া ঠিক আসছে কিন্তু। কিন্তু সংযোগ করা হয়েছিল। তাহলে কি এখন আর আমাদের জীবনে কম্পিউটার, টেলিভিশন সংযোগ করা নাই? হ্যাঁ, আছে। তাহলে দেখো এইটা এমনভাবে আমরা এই বাক্যটাকে প্যাসিভ করব, কাজটি অতীতে হয়েছে কিন্তু আমরা সেটা বর্তমানেও ফলাফল পাচ্ছি। তো সেইরকম যখন তোমরা বাক্যের বাংলা গঠন করতে যাবে, তখন এখানে একটি হ্যাভ, হ্যাজ, হ্যাড লিখতে হবে। হ্যাভ, হ্যাজ লিখতে হবে। তো এখন যদি আমরা লিখব, এখানে যদি আমরা ইন্সট্রুমেন্টস অনেকগুলো যন্ত্রপাতি দিলেন, ৩ টা যন্ত্রপাতির কথা বলেছি, তাহলে আমরা হ্যাজ লিখতে পারবো না, হ্যাভ লিখব। আর পাস্ট পার্টিসিপল করবার জন্য হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বি বসবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে এই বি গুলা বসে না, বসে এই বিটা বসে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে। তাহলে আমরা লিখবো বিন, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এইডেড। অনেকটা জটিল কিন্তু, কিন্তু আমি পরিষ্কার করেছি কিন্তু তোমাদের কাছে। তা আমরা লিখে দিলাম হ্যাভ বিন এইডেড। বন্ধুরা, এই ৫ টি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই নিয়মগুলা আর এই অনুচ্ছেদগুলা, এই যে টেক্সটটি কোথা থেকে নিয়েছি সেটি তোমাদেরকে দেখাবো। দেখে আমি আরেকটি সলিউশন করব, অর্থাৎ ১০ টি গ্যাপ সলিউশন করব। যেহেতু তোমাদের ১০ টি গ্যাপ থাকবে, তো ১০ টি গ্যাপ সলিউশন করার আগে চলো দেখে আসি যে এগুলো আমরা কোথা থেকে দেখাচ্ছি সেটা দেখে আসি চলো। এই যে দেখো চ্যাপ্টার ৩ রাইট ফর্মস অফ ভার্বস শর্ট সিলেবাস এসএসসি 2026 2026 সালের 2026 সালের কি এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এই বইটি হচ্ছে তোমাদের জন্য। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্ন নম্বর অর্থাৎ কোয়েশ্চেন নম্বর হবে ৩ নম্বর। ৩ নম্বর কোয়েশ্চেনে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পাবে। কিন্তু যারা এই বছর 25 সালে যারা 9 এ তারা কিন্তু এই প্রশ্নটি পাবে। তাদের এই কোয়েশ্চেন নম্বরটি হবে, এখানে চ্যাপ্টার হবে 4। আমার বইয়ের মধ্যে আমি তাদেরকে দেখিয়েছি চ্যাপ্টার 4 থেকে। ওটি 9 এর বই ছিল। আজকে যেহেতু শর্ট সিলেবাসের বই, তাই এখানে চ্যাপ্টার 3 এবং তোমাদের এই প্রশ্ন নম্বরটিও রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ শর্ট সিলেবাসের প্রশ্ন নম্বরটিও হবে ৩। আচ্ছা, তাই আমি বলেছিলাম এটা আমরা কোথা থেকে দেখাও। পেজ নম্বরটি কি তোমাদের মনে আছে? সম্ভবত 58 দেখিয়েছিলাম মনে হয়। আমরা একটু দ্রুত যাই। দ্রুত গেলে 58 এ আমরা একটু দ্রুত যাই। 58 হ্যাঁ, এই যে এই আমাদের 58 পেজ। এই পেজটিকে আমি তোমাদেরকে যে এতক্ষণ এইটা দেখালাম কোনটা? এই যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন, এই যে দেখো এইটা দেখিয়েছি। তো দেখো এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে। এটা তো প্র্যাকটিস, তো এইজন্য এখানে উত্তর দেওয়া আছে। মডেল কোয়েশ্চেন কিন্তু এখানে উত্তর দেওয়া নাই। মডেল কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি আমি। তাহলে এই যে দেখো এইগুলো আছে। আর এই দেখো সি দ্য রুল 37। তার মানে কি? এই যে এইটা যে এইখানে যে এই যে নট প্রসপার বসলো, এইখানে যে নট প্রসপার বসলো, তোমরা ক্লাসে বসে বাসায় বসে প্র্যাকটিস করবে কি করে? তখন তোমার এই সি দ্য রুল 37 এ চলে যাবে। 37 এ গেলে তখন তোমরা এই রুলসটা এখানকার যেই রুলসে আমি একটু আগে দেখালাম সেটি তোমরা এখানে পাবে। ঠিক ডিপেন্ড আমি যে 1A ডিপেন্ড আমি যে এই যে দ্বিতীয় গ্যাপে ডিপেন্ড লিখলাম, শেষে একটা এস লিখেছি, তাই এইখানে কি আছে দেখো? এইখানে ডিপেন্ড আছে কেন? খেয়াল করো, এই সাবজেক্ট কিন্তু আমি আজকে লিখেছি সিঙ্গুলার হিসেবে। এখানে সাকসেস লিখেছি। তাই আমি এখানে একটা এস লিখে তোমাদের উত্তরটা দেখিয়েছি। কিন্তু এইখানে কিন্তু লেখা আছে সাকসেসেস। আমি যখন কপি করে নিয়ে এসেছি, কপি করি না, আমি তো লিখেছি, তো তখন আমি এখানকার ইয়েসটা এটা প্লুরাল আছে আমি খেয়াল করি নাই। কোনো সমস্যা নেই। এখানে প্লুরাল আছে তাই এখানে ডিপেন্ড। আমি এখানে সিঙ্গুলার লিখেছি, ইয়েস লিখিনি, তাই আমার ওখানে লেখা হয়েছে ডিপেন্ডস। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এইভাবে হুবহু তুলেছি এবং আরো একটি লেসন আজকে তোমাদের আমি 59 পেজ থেকে দেখাবো, এখনই দেখাবো। সেটিও দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের লেসনে যাব। সেটি হচ্ছে কোনটি 59 পেজ, আমি একটু বেশি চলে গেছি। হ্যাঁ, 59, হ্যাঁ, এই যে এইটি আমি দেখাবো। আ ফিউ ডেজ অ্যাগো, এটি বিশেষ করে এটি পাস্ট টেন্সের পরে এই লেসনটি, এটি আজকে এখনই তোমাদেরকে দেখাবো যে এইগুলো উত্তর, এই যে এইগুলো হচ্ছে সেই উত্তরের নম্বর। এগুলো কোথায় আছে তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই। এইগুলো আছে হচ্ছে এই যে দেখো যে রুলস গুলো আমি দেখাচ্ছিলাম, এই যে দেখো এখানে রুলস 23, 24 এইভাবে এখানে সব রুলস গুলা এখানে আছে। সবগুলা রুলসই তোমরা পাবে। এর মধ্যে কতটা রুলস আছে তাও একটু দেখিয়ে দিয়ে চলো আমরা ক্লাসে ফিরে যাই। এখানে মোট কতটা রুলস আছে? সম্ভবত 50 টি। হ্যাঁ, এই যে 50 টি রুলস আছে। এই রুলস গুলোর মধ্যেই কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসটি দেখাচ্ছি। তাহলে একই বইয়ের মধ্যে তোমরা ওই প্র্যাকটিস শিট পাবে। তারপরে আবার কি পাবে? এই রুলস গুলা আবার কেন হলো? তারপরে এখানে দেখো এই রুলস গুলা যখন আমি দিয়েছি, এখানেও কিন্তু আমি ২-১ টা করে উদাহরণ দিয়েছি যাতে তোমরা এখান থেকেও বুঝতে পারো। আমার ওই প্যাসেজে গিয়েও বুঝতে পারবে। আবার এখান থেকেও তোমরা ১ টি ২ টি করে এক্সাম্পল পাবে। তো আমি এবারে তোমাদের দেখাবো মডেল কোয়েশ্চেন গুলা। এই যে মডেল কোয়েশ্চেন, শর্ট সিলেবাসের মডেল কোয়েশ্চেন। এই মডেল কোয়েশ্চেনটা বাজারে এইভাবে তোমরা পেয়েছো কিনা? তোমরা হয়তো ইতিমধ্যে অনেক শর্ট সিলেবাসের বই পেয়েছো, কিন্তু এইভাবে পেয়েছো কি? দেখো মডেল কোয়েশ্চেন 1 এ কি করেছি আমি? দেখো এই হচ্ছে আমাদের শূন্যস্থানের প্রশ্নটি।
10টি গ্যাপ ফিল আপ করতে হবে তোমাদের। আর দেখো এইখানে আমি দিয়েছি পর্যাপ্ত ওয়ার্ড মিনিং। কারণ আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, ক্লাসের অভিজ্ঞতা থেকে বলছি, অধিকাংশ শিক্ষার্থীরা এইটার কোনো রকম পড়ে বাংলা করতে পারে না। কারণ তাদের মধ্যে স্টক অফ ওয়ার্ডস নেই। তারা ওয়ার্ড বেশি করে পড়ে না। একেবারেই তাদের মধ্যে কোনো শব্দ সম্ভার থাকে না। তো আমি এইখানে দিয়েছি যে যাতে তোমরা এইটা প্র্যাকটিস করতে পারো। এখন তোমরা হয়তো বলবে যে স্যার, পরীক্ষার হলে তো আর এরকম ওয়ার্ড মিনিং দেওয়া থাকবে না। না, পরীক্ষার হলে থাকবে কেন? ওখানে তুমি পরীক্ষা দিচ্ছ। এখন তুমি তো আর পরীক্ষা দিচ্ছ না, এখন তুমি প্র্যাকটিস করছো। তাই আমি কি করছি, প্রত্যেকটা শূন্যস্থানের নিচে এইগুলা দিয়ে দিয়েছি ওদের প্র্যাকটিস করবার জন্য। এখনো সামনে তোমাদের যথেষ্ট কয়েক মাস সময় আছে। এই কয়েক মাস যদি তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করো, যেমন এই যে টেবিলটার নিচে দেখো, এই যে টেবিলের নিচেও কিন্তু ওয়ার্ড মিনিং দিয়েছি, কারণ তোমরা টেবিল আন্দাজে লিখে দিয়ে চলে আসো, কোনটার সাথে কোনটা হবে এটা খেয়াল করো না। তারপরে দেখো এইটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তোমরা 3 নম্বরে থাকবে, আর ক্লাস 9 এ যারা তাদের 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব পাবে। তো দেখো এই রাইট ফর্ম অফ ভার্বের পরে দেখো পর্যাপ্ত সংখ্যক মিনিং দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর এইটার মূলত এখানে ওয়ার্ড মিনিং এর থেকে গ্রামাটিক্যাল টার্মটাই বেশি দরকার পড়ে, এই জন্য এর কোনো শব্দার্থ আমি দিই নাই, ট্যাগ কোয়েশ্চেনের কোনো শব্দার্থ দিই নাই। আবার দেখো সাফিক্স প্রিফিক্স, এই যে যথেষ্ট শব্দার্থ, পর্যাপ্ত শব্দার্থ দিয়েছি। তারপরে এইটা কি আছে, প্রিপজিশনের কয়েকটা শব্দ মাত্র, এর আর শব্দার্থ দিই নাই, কিন্তু আহ তারপর এটা হচ্ছে আমাদের কি কানেক্টরস। হ্যাঁ, এইটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটি তোমাদের কাছে সবসময় জটিল মনে হয়, এই জন্য এটা জটিলতা নিরসন করবার জন্য আমি যেটা করেছি, পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দেওয়ার পরে এই লেসনটাকে বাংলা করে দিয়েছি, যাতে তোমরা আরো কয়েক মাস ধরে প্র্যাকটিস করতে পারো। এইটা তোমরা যখন অর্থ বুঝতে পারবে এবং বাংলা করতে পারবে, তখন কেবল এইগুলা লিখতে পারবে। তাছাড়া তোমাদের জন্য এগুলো লেখা অনেক অনেক কঠিন। তো এইটা একটা মডেল কোশ্চেন দেখালাম। এখন যদি আমরা 2 নম্বর মডেল কোশ্চেন দিই, ঠিক এইভাবেই আছে কি? এবার দেখতে থাকো এইভাবে আছে কিনা। কোনো রকম ব্যতিক্রম নেই। আমি ঠিক এতক্ষণ তোমাদের যেইভাবে দেখালাম, ঠিক সেইভাবেই দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন। তারপর মডেল কোয়েশ্চেন 3 এ আমাদেরকে দূরে গিয়ে একটু নিচের দিকে একটা মডেল কোয়েশ্চেন দেখি। সেইভাবে আসছে কিনা। যেমন এটা কত নম্বরে আমরা এসেছি? 12 নম্বরে এসেছি। দেখো, এ আমাদের প্রশ্ন, এ আমাদের শব্দার্থ, এ আমাদের টেবল, এ আমাদের টেবলের কয়েকটা মিনিং, তারপরে এইটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, এ আমাদের মিনিং। অর্থাৎ মডেল কোয়েশ্চেনের মধ্যে মিনিং দিয়ে এইভাবে তোমাদের প্র্যাকটিস শিট করানোর কোনো বই বাজারে নেই। এই যে দেখো তোমাদের সেই কানেক্টর 2 রকম করে দিয়েছি, আমি বলেছি। ওয়ার্ড মিনিং আছে, আবার অনুবাদ আছে। তো এই হচ্ছে আমার শর্ট সিলেবাসের বইটি। তো বন্ধুরা, এই শর্ট সিলেবাসের বইটি আমার ক্লাস যদি ভালো লাগে, নিঃসন্দেহে আমার এই বইটিও তোমাদের ভালো লাগবে। এই বইটি তোমরা কিভাবে পেতে পারো আমি তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই, আমাদের আজকের ক্লাস শেষ করি। আমরা এইখানে ছিলাম। এই 5 টি কিন্তু আমরা শেষ করেছি। এই লেসনটি কিন্তু আমরা শেষ করেছি। এখন আমরা কি করব, যে পেজ নাম্বার 58 থেকে এটা আমরা দেখেছি। এখন আমরা এই লেসনটি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আরেকটি নতুন লেসন নেব। আমি আগেই বলেছি তোমাদের 10 টি গ্যাপ থাকবে। আমি 10 টি গ্যাপের প্র্যাকটিস করাবো। তো এই হচ্ছে একটা নতুন লেসন। এইটি কিন্তু 59, পেজ নাম্বার 59 থেকে নিয়েছি শর্ট সিলেবাসের। তোমাদের আগেই বলেছি তোমাদের সাথে বই, খাতা কলম এবং খাতা কলম রাখবে, এবং আমার বইটি যারা নিয়েছে তারা বইটিও সামনে রাখবে। তাহলে হয়তো কোথাও সমস্যা থাকলে এখনই সেটা ঠিক করে নিতে পারবে। আচ্ছা, এবার আসো। এখানে 5 টি গ্যাপ ওয়ার্ড: গো, যাওয়া, প্লে, খেলা করা, এনজয় উপভোগ করা, বাই কেনা, আর সাপোজ আছে মনে করা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্যাপ ওয়ার্ড গুলা, আর এইটা হচ্ছে আমাদের লেসন। আ ফিউ ডেজ অ্যাগো, অল্প কিছুদিন আগে, অর্থাৎ অতীতকালের কথা প্রকাশ করেছে। আই ড্যাশ অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ, আমি একটি মজার ফুটবল ম্যাচ কি কিছুদিন আগে ফুটবল ম্যাচ কি করেছিলাম? গো, ফুটবল ম্যাচ গিয়েছিলাম? হয় না। ফুটবল ম্যাচ খেলেছিলাম আমি নিজেই? না। এনজয় উপভোগ করেছিলাম? বাই ক্রয় করেছিলাম ফুটবল ম্যাচ? না। সাপোজ মনে করেছিলাম? তাহলে ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। আশা করি তোমরা পেয়ে গেছো। নিয়মটাকে দেখে নিই। নিয়ম বলছে, যদি সেন্টেন্সটির মাঝে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে, ইন দ্য পাস্ট, ইন অ্যানসিয়েন্ট টাইম, লং এগো, লং এগো, ম্যানি ইয়ার্স এগো, অনেক বছর আগে, দীর্ঘ বছর আগে, গতকাল, লাস্ট উইক, গত সপ্তাহে, লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট ইয়ার, গত বছরে, ইন 1971, 1971 সালে, ইত্যাদি ইত্যাদি অতীতের সময় যদি তোমরা দেখো, তখন কি করবে? তখন মনে করবে যে 69 পরে এটি অতীতকালের ধারণা পাওয়া যায়, তবে সর্বদাই ভার্বের পাস্ট টেন্সে। অর্থাৎ যদি মনে করো যে এই প্যাসেজটি আমি যে বাক্যটি পড়লাম এটি অতীতকালের কথা বলেছে, তখন ভার্বের পাস্ট রূপ লিখব। তাহলে আমরা এখানে ভার্ব পেয়েছি। ফিউ ডেজ অ্যাগো আই ড্যাশ অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ, কিছুদিন আগে আমি একটি মজার ফুটবল ম্যাচ কি করেছিলাম? এনজয় করেছিলাম, উপভোগ করেছিলাম। এখন আমরা এটা ভার্বের কোন রূপে লিখব? এই যে বলেছে ভার্বের সর্বদাই পাস্ট টেন্স হয়, অতীতের সময় আছে। কোথায় অতীতের সময়? এই যে ফিউ ডেজ অ্যাগো। তাহলে এনজয় ভার্বকে আমরা কোন রূপে লিখব? এনজয়েড, পাস্ট টেন্সে লিখলাম। তারপরে ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার ছিল। ইট ওয়াজ ড্যাশ বিটুইন দ্য টপ টু টিমস, এইটা শীর্ষস্থানীয় 2 দলের মধ্যে অফ আওয়ার কান্ট্রি,
আবাহনী অ্যান্ড মোহামেডান। এই খেলাটি হচ্ছিল আমাদের শীর্ষ দুটি দলের মধ্যে, আমাদের দেশের শীর্ষ দুটি দলের মধ্যে একটির নাম আবাহনী আর একটির নাম হচ্ছে মোহামেডান। তাহলে এইখানে আমরা এখন কি লিখব? তাহলে খেয়াল করো, এই যে ইটের পরে আছে ওয়াজ ড্যাশ বিটুইন, দুইটা দলের মধ্যে এটা কি হয়েছিল? খেলা হচ্ছিল, তাই না? তাহলে আমরা কি লিখবো? প্লে লিখবো। এখন প্লের ফর্মটা কি লিখবো? খেয়াল করো, একদম সহজ কিন্তু। বলছে বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর বিন, এরপর গ্যাপ থাকলে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আরো পরিষ্কার ধারণা পেতে 41 রুলস দেখো, অর্থাৎ 41 নম্বর রুলস দেখো। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এখন কি বলবো যে অ্যামিজার ওয়াজ এর পরে গ্যাপ থাকলে এবং বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। তা আমরা এখানকার ভার্বটা পেয়েছি হচ্ছে প্লে, এটা আমরা কিন্তু পেয়েছি, কিন্তু ফর্ম কোনটা লিখব? এই নিয়মে যদি আসি তাহলে দেখি, ইট ওয়াজ, খেয়াল করো এইটি হচ্ছে আমাদের বি ভার্ব। তো বলছে বি ভার্ব অ্যামিজার ওয়াজার এদের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে গ্যাপ থাকলে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে, তাহলে ওয়াজার এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে পারবো কখন? যদি ওয়াজার এর পরে গ্যাপ থাকে এবং বাক্যটি প্যাসিভ হয়ে যায়। অ্যাক্টিভ হলে কিন্তু আমাকে আইএনজি লিখতে হবে, প্যাসিভ হলে আমি পাস্ট পার্টিসিপল লিখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি ধরবো কি করে যে এইটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? এবার দেখো, খেয়াল করো, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। ইট ওয়াজ, আমরা প্লে শব্দটা এখানে পেয়েছি, এটা খেলা হয়েছিল বিটুইন দ্য টপ টু টিমস। খেয়াল করো, ইট ওয়াজ প্লে, এটা খেলা হয়েছিল। খেয়াল করো, আমি বাংলার মধ্যে ক্রিয়ার মধ্যে আজকেই তোমাদের বলেছি যে হওয়া ক্রিয়া যখনই থাকবে তখন সেটা প্যাসিভ ফর্মে হবে। দেখো, ইট ওয়াজ প্লে, এটা খেলা হয়েছিল বিটুইন দ্য টপ টু টিমস, দুইটা শীর্ষস্থানীয় দলের মধ্যে। তাহলে এটা খেলা হয়েছিল এক, এই হওয়া ক্রিয়া দেখে আমরা বুঝলাম এটা প্যাসিভ ভয়েস। আরেকটা নিয়ম আছে, এই যে ইট বলো তো কি? ইট হচ্ছে কাকে? এই ফুটবল ম্যাচটাকে বুঝিয়েছে, তাই না? এই ফুটবল ম্যাচটা খেলা হয়েছিল, তাহলে ম্যাচ। আচ্ছা, এইখানে আমরা লিখবো প্লে, খেলা। আচ্ছা, খেলা কাজটি কি ফুটবল ম্যাচ নিজেই করতে পারে? না, এই ফুটবল ম্যাচটি অন্যের দ্বারাই খেলা হবে, খেলোয়াড়দের দ্বারা খেলা হবে। সেই খেলোয়াড়রা কিন্তু এই সাবজেক্টে, এই ইটের জায়গায় খেলোয়াড়গুলো কিন্তু এখানে নেই। তার অর্থ কি? এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ এইখানকার ভার্বের কাজটা যখন দেখবা এই সাবজেক্ট নিজে না করে এই অবজেক্টের দিকে কাউকে দিয়ে করিয়ে নেয়, অথবা যারা করে তারা বাক্যের মধ্যে উল্লেখ থাকে না। এই যে এখানকার খেলাটা হয়েছিল, অবজেক্ট কিন্তু উল্লেখ আছে। সেই দল দুটা কারা কারা? আবাহনী আর মোহামেডান খেলেছিল। তাহলে এই খেলার কাজটা করেছিল আবাহনী আর মোহামেডানের খেলোয়াড়রা। তাহলে ইটটা কি? ইট কিন্তু এই ভার্বের কাজ নিজে করছে না। এইরকম ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ এর উপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। কিন্তু যদি এই বাক্যটি, যদি এই সাবজেক্টটি যদি এই ভার্বের কাজ নিজেই করত, যেমন আমি একটা বাক্য বলছি, মুখে মুখে শুনে নাও, she was playing, সে খেলছিল। আমি কিন্তু এখানে she বলেছি, এখানে was বলেছি, এইবার কিন্তু প্লেয়িং বলছি, ভার্বের আইএনজি বলছি। কারণটা কি? এবার প্লেয়িং ভার্বের কাজ এইখানে যে she বলেছি সে নিজেই করছে। she was playing, সে খেলছিল। এই খেলার কাজটা এখানে আমি যাকে she কল্পনা করে নিলাম সে নিজেই করছে কিন্তু। কিন্তু এখানকার খেলার কাজটা কিন্তু এই ইট করছে না। অতএব এই ভার্বটা আমরা প্যাসিভ ফর্মে লিখব। তাহলে বুঝলাম, প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব প্লেইড। অনেক কথা বলেছি কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে ধরে ফেলেছো। তারপর আসো, অন দ্য ডে অফ দ্য ম্যাচ, সেই খেলার দিন, সেই খেলার দিন, আই ড্যাশ টু ঢাকা স্টেডিয়াম কোয়াইট আর্লি, আমি অনেক তাড়াতাড়ি ঢাকা স্টেডিয়ামে কি গিয়েছিলাম, নিঃসন্দেহে গিয়েছিলাম। তাহলে অন দ্যাট ডে, সেই দিন, সেই দিন মানে কি? অতীতকালের কথা বলেছে। তো নিয়ম হচ্ছে অতীতকালের কথা যখন আমরা কোনো বাক্য পড়ে যখন বুঝতে পারবো যে সামগ্রিক অনুচ্ছেদটি পড়ে একটি অতীতকালের ধারণা পাওয়া যায়। কি আমরা কি এটা পড়ে কি অতীতকালের ধারণা পেয়েছি? অন দ্য ডে অফ দ্য ম্যাচ, ম্যাচের দিন, ইতিমধ্যে আমরা অলরেডি গিয়েছিলাম। ম্যাচের দিন আই ড্যাশ টু ঢাকা স্টেডিয়াম কোয়াইট আর্লি, আমি তাড়াতাড়ি ঢাকা স্টেডিয়ামে গিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছো এই বাক্যের মধ্যে অতীতকাল যদি এর এখান থেকে পড়ো আহ ইত্যাদির ব্যবহার থাকে, মানে এইগুলোর ব্যবহার থাকে কিন্তু এই বাক্যের মধ্যে নাই। বা সামগ্রিক অনুচ্ছেদটি পড়ে একটি অতীতকালের ধারণা পাওয়া যায়। কি আমরা কি এই অনুচ্ছেদ পড়ার পরে এই বাক্যটি পড়ে বুঝতে পারছি না যে এটা অতীতকালে গিয়েছিলাম, আমি এখন থেকে আগে গিয়েছিলাম? হ্যাঁ, তাহলে আমি ভার্বের পাস্ট টুক লিখব। তাহলে আমার উত্তরে লিখে দিলাম ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট। সব উত্তর তোমাদের বাক্যের মধ্যে থাকে, একটু খেয়াল করতে হবে। অ্যান্ড ড্যাশ টিকেট, এবং টিকেট কি করেছিলাম? কিনেছিলাম। তো কিনেছিলাম ইংরেজি কি? বাই মানে কেনা। কিন্তু আমরা কোন রূপে লিখব? যেহেতু এই যে এই বাক্যটি ভার্বের পাস্ট টেন্সে, পাস্ট ফর্মে, না সরি, বাক্যটি পাস্ট
পাস্টে আছে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাই আমরা আবারও ভার্বের পাস্ট রূপ লিখে দেব। তাহলে বাইয়ের পাস্ট টেন্স কি? এই একই কথা, কিন্তু নিয়মটা একই কথা আসবে। ২ টি নিয়ম যেহেতু একই রকম, তাই এখানে একই রকম ২ বার আমাকে দেখাতে হয়েছে। তো আমরা লিখলাম হচ্ছে বট। এবার আসলে the game was dash to begin at 4:30. এই খেলাটি was dash to begin শুরু হওয়া at 4:30. খেলাটি ৪:৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কথাটা হচ্ছে এরকম। তো দেখো আবার এসছে হচ্ছে এইখানে একটি ভার্ব লিখতে হবে। তো একটি মাত্র ভার্ব আছে, আমরা সেটা সাপোজ। মনে করেন কিন্তু ১০ টি ভার্ব থাকতো, তখন তো আমাদেরকে খুঁজতে হতো নাকি? ৫ টির কারণে এখানে বুঝতে পারছি যে এখানে ১ টি। তাহলে আবার আমরা এই ভার্বটি এখানে যে আনবো, নিয়মটা কি? একটু আগে তোমাদের নিয়ম বলেছি, আরেকবার দেখিয়ে দিই শোনো। বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর বিন এরপর গ্যাপ থাকলে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মূল ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম বসে। এখন আমরা দেখব এম ইজ আর ওয়াজ আর আছে, তারপর গ্যাপ আছে। এখন এই ভার্বটি আমি লিখতে পারবো। এক হচ্ছে এইখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখেছি ভার্বের আইনজিও লেখা যাবে ওয়াজ আর এর পরে। আবার ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কখন লিখতে পারবো? যদি এই বাক্যটি প্যাসিভ ফর্মে হয়। তো প্যাসিভ ফর্মে হলে ধরার নিয়ম কি? ২ টা নিয়ম দেখিয়েছি তোমাদের। একটা হওয়া ক্রিয়া খুঁজতে হবে। আরেকটা দেখতে হবে এইখানে যে ভার্বটা এখানে আনবো, সেই ভার্বের কাজ এই সাবজেক্টে করে কিনা। আচ্ছা দেখি তো, আমরা এই ভার্বের কাজে সাপোজ যে আমরা এখানে আনবো, এই দ্য গেম কি সাপোজের কাজ করবে? দ্য গেম ওয়াজ সাপোজ টু বিগিন এট 4:30. খেলাটি ৪:৩০ এ শুরু হওয়ার কথা ছিল। খেলাটা কি এই গেম নিজেই শুরু করবে? না, খেলাটা শুরু করবে রেফরি অথবা খেলোয়াড়েরা। তাহলে দেখো আবারও এই ভার্বের কাজটি এই সাবজেক্ট নিজে করে না। তাহলে এটা প্যাসিভ ফর্মে হবে। আরেকটা কি বলেছি? বলেছি যদি হওয়া ক্রিয়া খুঁজে পাও। দেখো, দ্য গেম ওয়াজ ড্যাশ টু বিগিন এট 4:30. খেলাটি ৪:৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। আবারও হওয়া ক্রিয়া। যেই না হওয়া ক্রিয়া, তেমনি আমরা জানবো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এই সাপোজকে কোন ফর্মে লিখব? সাপোজড লিখে দেব। আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি ছিল। তো এই ক্লাসটি আমি তোমাদের দেখিয়েছি কোন বই থেকে? এই যে আমার আজকের এই বই থেকে। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, নিঃসন্দেহে এই বইটি তোমাদের ভালো লাগবে। তোমাদের উপকার হবে, কোনো সন্দেহ নেই। বেশ কিছু মাস তোমাদের সামনে আছে, ইচ্ছা করলে বইটি তোমরা কালেক্ট করতে পারো। এই বইটি সাধারণত আমি পাঠিয়ে থাকি ২ টি মাধ্যমে। এক সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আরেকটি কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার মনে করি। আর এই বইটি তোমরা যদি পেতে চাও, তাহলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 01740717656 এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৳২৯০ আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডবুক 4-9, অর্থাৎ তোমাদের বললাম যে গত সপ্তাহে আমি ক্লাস 9 থেকে দেখিয়েছি ক্লাস। এই বই থেকে দেখিয়েছি আমি গত সপ্তাহে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার। এটি হচ্ছে ক্লাস 9 এর বই। এটিও তোমরা পেতে হলে একই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল এই নাম্বার 01740717656। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৳৩৪০। আমার তৃতীয় বইটি হচ্ছে ক্লাস 6-7 এর জন্য। এই বছর যারা ক্লাস 7 এ, এই বছর যারা ক্লাস 7 এ নয়, 6 এ অথবা 7 এ, তাদের জন্য এই বইটি। তো তোমরা বলতে পারো একই বই 6-7 এর কেমন করে হলো? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে থাকবে 6 এর এবং 7 এর সিলেবাস 100% সেম। ইংরেজি দ্বিতীয় পত্রের কথা বলছি আমি। ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস 6 এ যা পড়ে আসবে, ঠিক একই জিনিস তোমরা ক্লাস 7 এ উঠে পড়বে। এইজন্যই একই বই ২ ক্লাসে কিনতে পারবে তোমরা। এখন একই পড়া কি ২ ক্লাস? না। আমি কি করেছি 6 এর মডেল কোয়েশ্চেন এবং 7 এর মডেল কোয়েশ্চেন বইয়ের মধ্যে আলাদা করে দিয়েছি। ঠিক আছে? ক্লাসে তোমরা 6 এ যারা পড়ছো তারা যে মডেল কোয়েশ্চেন গুলা পড়বে, ঠিক 7 এ উঠে অতিরিক্ত আরো মডেল কোয়েশ্চেন পাবে, সেইগুলা এই বইয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। কোনগুলা 6 এর মডেল কোয়েশ্চেন আর কোনগুলো 7 এর মডেল কোয়েশ্চেন। আর আমার চতুর্থ এবং এই বইটি পেতে হলে একইভাবে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৳২৯০। আর আমার শেষ বইটির নাম হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক। এই বইটি সাধারণত কিনে থাকেন আ সম্মানিত শিক্ষকরা। কারণ এই বইটির মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল গ্রামারের রুলস গুলা আমি যেগুলো নোট আকারে লিখে কম্পিউটার কম্পোজ করে বই আকারে বাজারে দিয়েছি, সেইটি হচ্ছে এই বই সেটি। অর্থাৎ একই বইয়ের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল গ্রামারগুলো পাবে। তো কেন শিক্ষকদের কেন আমি এই বইটি দেব? শিক্ষকরা কি আমার থেকে কম জানেন? সেটি কথা নয়। আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সম্মানিত শিক্ষকরা, তারা অনেক ব্যস্ত মানুষ। তারা এই নিয়মকানুনগুলো, রুলসগুলা সাধারণত এক জায়গায় গুছিয়ে লেখার সময় করে উঠতে পারেন না। কিন্তু আমি এটা করেছি। তো এই বইটা যদি পেতে চান কোনো শিক্ষক অথবা কোনো শিক্ষার্থী যে কেউ নিতে পারেন। তো এই বইটির মূল্য পড়বে ৳৩৫০ আর যোগাযোগ নাম্বার একই। তো আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে
নতুন কোনো ক্লাস নিয়ে। তবে এই ক্লাসটি দেখার পরে যদি আ এইরকম মনোভাব না হয়, যদি এরকম ভালো লাগে, মানে ভালো লাগাটা যদি এরকম হয়, এরকম ভালো লাগলে সর্বনাশ হয়েছে। যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই আমার ক্লাসে একটি ইতিমধ্যে লাইকস করে ফেলেছো অথবা একটি কমেন্টস করবে। কমেন্টস করলে আমি ক্লাস করতে মজা পাই। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আরো খুশি হব। আর সবচেয়ে খুশি হব ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিলে। আজকে আর নয়, খুব শিগগিরই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।